হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারটার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট পড়ব, সেটা হচ্ছে ভেপার প্রেসার। ভেপার প্রেসার শব্দটার অর্থ হলো বাষ্প চাপ। শব্দটার মাধ্যমে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারছি যে বাষ্প যখন কোনো চাপ সৃষ্টি করবে তখন সেটাকে আমরা বলবো বাষ্প চাপ বা ভেপার প্রেসার, একটা ভেরি জেনারেল জিনিস। তো প্রশ্ন হচ্ছে, আজকে আমরা জানবো যে এই বাষ্প চাপ কী, এই বাষ্পচাপ কোথায় দেখা যায় এবং কখন দেখা যায়, এবং এই বাষ্পচাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, সেগুলো আমরা সবই আজকে জানব। কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই টপিকগুলো আজকে আমরা জানব। তো প্রথমত হচ্ছে, এই বাষ্পচাপ দেখা যায় কোনো তরলের মধ্যে। ঠিক আছে, তো তরলের মধ্যে কিভাবে বাষ্পচাপ দেখা যাবে সেটা জানার জন্য আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কতগুলো জিনিস বোঝার চেষ্টা করব, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো একটা পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রর মধ্যে তরল রাখা রয়েছে। এবার এই যে তরলের অণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে, সেই কণাগুলো যেমন এই তরলের অভ্যন্তরে অবস্থান করছে, ঠিক তেমনি তরলের যেটা পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলেও কিন্তু এই কণাগুলো রয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে কণাগুলো বা যার নাম হচ্ছে পৃষ্ঠতলীয় কণা, এই কণাগুলোর ক্ষেত্রে কি হয়, যদি হিট দেওয়া হয় বা বাইরে থেকে যদি কিছু পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, বা কিছু কিছু তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতাতে বা প্রায় সমগ্র উষ্ণতাতেই এই পৃষ্ঠতলীয় কণাগুলো ক্রমাগত বাষ্পায়িত হতে থাকে, অর্থাৎ এই পৃষ্ঠতলীয় কণাগুলোর ইভাপোরেশন ঘটে। কি ঘটে? ইভাপোরেশন বা বাষ্পায়ন। বাষ্পায়ন জিনিসটা কি? এই যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো বাষ্পায়িত হতে থাকে। ঠিক আছে, বাষ্পায়িত হয়ে গ্যাসীয় অবস্থাতে বা ভেপার ফেজে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এই যে তরল পদার্থ আমরা নিয়েছি, এই তরলের মধ্যে অসংখ্য কণা রয়েছে বা অণু রয়েছে। এই কণাগুলোর মধ্যে শুধুমাত্র পৃষ্ঠতলেই যে সমস্ত কণাগুলো অবস্থান করে, তারা বাষ্পায়িত হয়ে ওপরের দিকে উঠে যায়। কি আকারে? বাষ্প আকারে ওপরের দিকে উঠে যায়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, এখন প্রশ্ন হচ্ছে যে কেন শুধুমাত্র এই পৃষ্ঠতলীয় কণাগুলোই বাষ্পায়ন হয়, কেন ভেতরের কণাগুলোর বাষ্পায়ন ঘটে না? তো এর প্রথম কারণ হচ্ছে, এক নাম্বার কারণ যেটা, আমরা যদি একটা ভেতরের কোনো কণাকে লক্ষ্য করি, ধরো এই কণাটার কথা লক্ষ্য করলাম, তাহলে আমরা দেখতে পাবো যে এই কণাটার চারিদিকে তো আরও অসংখ্য কণা রয়েছে। ঠিক আছে, সেই সমস্ত কণাগুলো এই কণাটাকে চতুর্দিক থেকে আকর্ষণ করে থাকে, অর্থাৎ সমস্ত দিক থেকে কি করে? কণাটাকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা যদি ছবিটাকে ঠিকঠাকভাবে আঁকি, যে এই কণাটাকে ধরো, এখানে একটা কণা আছে, সে তার নিজের দিকে আকর্ষণ করছে, এখানে একটা কণা আছে, সে তার নিজের দিকে আকর্ষণ করছে, এখানে একটা কণা আছে, নিজের দিকে আকর্ষণ করলো, এবং এখানকার কণাটাও নিজের দিকে আকর্ষণ করলো। অর্থাৎ এই কণাটার প্রতি যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল, সেইগুলো এই ভেতরের লেয়ারে যে সমস্ত কণাগুলো থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু পৃষ্ঠতলীয় কণাগুলোর ক্ষেত্রে এই আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন কম হয়। কাদের ক্ষেত্রে কম হয়? পৃষ্ঠতলীয় কণাগুলোর ক্ষেত্রে। যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল কম, কেন আকর্ষণ বল কম এখানে? কারণ এখানে দেখো, লক্ষ্য করে, যে এই কণাটা যেটা রয়েছে, এই কণাটাকে শুধুমাত্র নিচের দিক থেকেই আকর্ষণ করতে পারবে বা তার পাশের কণাটা আকর্ষণ করবে, কিন্তু ওপরের দিকে বা সাইডে কোনো কণা আকর্ষণ করতে পারবে না। অর্থাৎ একটা জিনিস আমরা জেনারেলি বুঝতে পারছি যে এই কণাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নিচের দিকেই একটা আকর্ষণ বল কাজ করবে, কিন্তু এই কণাগুলোর ক্ষেত্রে চতুর্দিক থেকে আকর্ষণ বল কাজ করবে। সেই জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল পৃষ্ঠতলীয় কণাগুলোর ক্ষেত্রে কি হয়? কম হয়। আর আমরা জানি যে যদি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যদি কম হয় কোনো কণাতে, তাহলে সেই কণাটা সহজেই কি হবে? বাষ্পে পরিণত হতে পারবে বা ইভাপোরেশন তার ঘটবে। নাম্বার 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে নিচের দিকে যে সমস্ত কণাগুলো রয়েছে বা মলিকিউলগুলো রয়েছে, তাদের থেকে
পৃষ্ঠতলে উপস্থিত যে সমস্ত কণাগুলো তাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়। তাহলে দ্বিতীয়টা হচ্ছে পৃষ্ঠতলীয় কণাগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অনেক বেশি হয়। একটা জিনিস ভেবে দেখো যে এই কণাগুলোর গতিশক্তি বেশি বলেই এরা কিন্তু পৃষ্ঠতলে আসতে পেরেছে, আর যাদের গতিশক্তি কম তারা নিচে রয়ে গেছে। তাহলে যাদের গতিশক্তি বেশি তারা নিচের কণাগুলোকে বাধা অতিক্রম করে উপরে এসে পৌঁছেছে এবং পৃষ্ঠতলে অবস্থান করছে। তাদের মধ্যে এই মুহূর্তে পারস্পরিক আকর্ষণ বল কম, সেই জন্য তারা সহজে কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। অর্থাৎ যে দুটো কারণে পৃষ্ঠতলীয় কণা বাষ্পায়িত হয় সেই দুটো কারণ আমরা খুব সহজেই বুঝতে পারলাম। ঠিক আছে, বেশ। এখন নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে বাষ্পে তো পরিণত হলো, ঠিক আছে। ধরো আমরা একটা বিকারের মধ্যে জল রেখে ফোটাচ্ছি, তো জলের যে ওপরের লেয়ারের যে সমস্ত কণাগুলো সেই কণাগুলো কি হবে? আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে এবং বাষ্পায়িত হয়ে কি হবে? উড়ে যাবে। কিন্তু যদি আমরা একটা ক্লোজ কন্টেনার নিই, অর্থাৎ একটা বদ্ধ পাত্র নিই, তাহলে কি হবে? এখানে যে বাষ্পটা উৎপন্ন হলো সে বাষ্পটা কিন্তু পাত্রের মধ্যেই রয়ে গেল। তাহলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত আমরা যদি ওপেন কন্টেনার নিই বা একটা মুক্ত পাত্র নিই, তাহলে আমরা দেখতে পাবো যে পৃষ্ঠতলের ওপরের যে তরল পদার্থ রয়েছে সেই তরল ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে, ঠিক আছে, এবং বাষ্পে পরিণত হয়ে সেটা কি হবে? ওপরের দিকে উঠে যাবে এবং আস্তে আস্তে আমরা দেখব যে এই তরলের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকছে। যেমন আমরা যদি জলকে ফোটাতে শুরু করি তাহলে আমরা দেখি যে কিছুক্ষণ পর জলের যে আয়তন সেই জলের আয়তনটা কমে যায়, কারণ জলের যে কণাগুলো সেই কণাগুলো বাষ্পায়িত হয়ে বা ইভাপোরেট হয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়। ফলস্বরূপ কি হয়? জলের পরিমাণটা কমতে থাকে, ঠিক আছে। কিন্তু যদি আমরা একটা ক্লোজ কন্টেনার নিই বা বদ্ধ পাত্র নিই, তাহলে কিন্তু ইভাপোরেশন তো হয়, অর্থাৎ বাষ্পায়ন তো ঘটে, কিন্তু এই বাষ্পগুলো বা ভেপারগুলো এগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে না। তখন সেক্ষেত্রে এই বাষ্পগুলো যে চাপ প্রয়োগ করে তরলের ওপর সেই চাপকে বলা হয় ভেপার প্রেসার বা বাষ্পচাপ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে যখন কোনো বদ্ধ পাত্রে কোনো তরল নিয়ে বাষ্পায়ন করা হয়, মানে সেটাকে হিট দেওয়া হয়, তখন বাষ্পায়নের সাথে সাথে সেখানে যে বাষ্পটা উৎপন্ন হয় সেই বাষ্পটা বদ্ধ পাত্র হওয়ার জন্য পাত্রকে ছাড়িয়ে বের হতে পারে না এবং সেই বাষ্প তরলের ওপর যে চাপ প্রয়োগ করে সেই চাপকে বলা হয়ে থাকে বাষ্পচাপ। বোঝা গেছে? এবং দেখা যায় যে এক্ষেত্রে টোটাল যে লিকুইডের পরিমাণটা সেই লিকুইডের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে কমে না বা সেম থাকে। বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা দেখব যে ঠিক বাষ্পচাপের ডেফিনেশনটা কি এবং কখন অ্যাকচুয়ালি বাষ্পচাপ বলবো এবং শুধুই কি বাষ্পচাপ ঘটে ওখানে, অন্য কিছু কি ঘটে না, সেই জিনিসগুলো আমরা এবার আস্তে আস্তে ক্লিয়ার করব। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বাষ্পচাপ হতে গেলে পাত্রটাকে অবশ্যই বদ্ধ পাত্র হতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত পদার্থটাকে তরল হতে হবে, তবেই সেটা বাষ্পে পরিণত হবে, তাই না? আচ্ছা, 3 নম্বর আমরা যে জিনিসটা দেখলাম যে তরলের সমস্ত কণাগুলো বাষ্পায়িত হচ্ছে না, শুধুমাত্র তরলের উপরিপৃষ্ঠে বা পৃষ্ঠতলে যে সমস্ত কণাগুলো অবস্থান করছে তারাই একমাত্র বাষ্পায়িত হচ্ছে, কারণ পৃষ্ঠতলে যে সমস্ত কণাগুলো রয়েছে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বল সেই মানটা অনেকটা কম এবং তৃতীয়ত হচ্ছে তাদের গতিশক্তির মান অনেক বেশি, সেই জন্য তারা সহজে বাষ্পে পরিণত হচ্ছে। বেশ, এখন আমরা একটা মনে করো পাত্র নিলাম, পাত্রটা অবশ্যই বদ্ধ পাত্র নিতে হবে, তা না হলে আমাদের কাজ হবে না। এবার এখানে যে সমস্ত সারফেস মলিকিউলগুলো রয়েছে, ঠিক আছে, নিচেরগুলো আর লিখছি না, সেই সমস্ত মলিকিউলগুলো বা কণাগুলো বা অণুগুলো কি হবে? আস্তে আস্তে বাষ্পায়ন ঘটবে বা বাষ্পায়িত হবে। তাহলে বাষ্পায়িত হয়ে এইভাবে ওপরের দিকে উঠতে থাকবে। তো এই যে বাষ্পগুলো তৈরি হলো, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি বাষ্প। তো এই বাষ্পগুলো যখনই গ্যাসিয়াস স্টেটে চলে আসবে তখন এদের গতিশক্তি কী হবে? আরও বেড়ে যাবে
এবং এইগুলো জিগজ্যাগ মোশনে এদের মধ্যে ঘুরতে থাকবে এবং বাষ্পগুলো হালকা হওয়ার সাথে সাথে ওপরের দিকে উঠে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? বেশ, তাহলে এই যে বাষ্পগুলো তৈরি হলো, এই বাষ্পগুলো কি তৈরি হলো? বাষ্পগুলো তৈরি হওয়ার ফলে এদের মধ্যে একটা জিগজ্যাগ মোশন তৈরি হলো এবং বাষ্পগুলো কি হলো? ওপরের দিকে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে এই যে বাষ্পগুলো তৈরি হলো, ব্যাপারটা ভালো করে একটু বোঝো, ঠিক সেই মুহূর্তে এই যে বাষ্পগুলো প্রত্যেকটা তৈরি হলো, সেই বাষ্পগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেতে খেতে বা পাত্রের দেয়ালে ধাক্কা খেতে খেতে কখনো কখনো নিচে দিকেও নেমে আসে। যদিও পরিমাণটা খুব কম প্রাথমিক অবস্থাতে, বেশিরভাগটাই ওপরের দিকে উঠে যায় বাষ্পগুলো, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কণা দেখা যায় যে ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে আসে এবং তাদের গতিশক্তি তুলনামূলকভাবে কম হয়। এবার এই যে বাষ্পটা এই তরলটার কাছাকাছি আবার ফিরে এলো, ফিরে আসার সাথে সাথে কি হয়? এই বাষ্পটা ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হয়। তার মানে এখানে দুটো প্রসেস একসাথে ঘটছে। প্রথমটা হচ্ছে বাষ্পায়ন আর দ্বিতীয়টা হচ্ছে ঘনীভবন। বাষ্পায়নটা হচ্ছে লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেট, ঘনীভবনটা হচ্ছে গ্যাসিয়াস থেকে লিকুইড স্টেট। এতটা অবধি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। বাষ্পায়ন কেন হচ্ছে আমরা বুঝতে পেরেছি, আমরা হিট দিয়েছি, টেম্পারেচার বাড়িয়েছি, তরল বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্প হালকা উপরের দিকে উঠে গেছে, গতিশক্তি বেড়েছে, তার মধ্যে কিছু কিছু বাষ্প তরলের সান্নিধ্যে এসে পুনরায় ঘনীভূত হচ্ছে। প্রাথমিক অবস্থাতে দেখা যায় বাষ্পায়নের পরিমাণটা ঘনীভবনের থেকে অনেক বেশি, কিন্তু যত সময় অতিবাহিত হয় অর্থাৎ এই বাষ্পের পরিমাণটা ওপরে বাড়তে থাকে, তখন ঘটনাটা কি ঘটে? এই যে ওপরের স্পেসটা, এই ওপরের স্পেসটা এই বাষ্পগুলো দ্বারা বদ্ধ হয়ে যায় বা স্পেসটা পূরণ হয়ে যায়। তখন নতুন করে যে সমস্ত বাষ্পগুলো উৎপন্ন হয় বা নতুন করে যে সমস্ত ইভাপোরেশনটা হয়, সেই বাষ্পগুলো বা সেই বাষ্পায়িত কণাগুলো আর ওপরের দিকে যেতে পারে না, কারণ ওপরের দিকে স্পেসটা অটোমেটিক ব্লক হয়ে গেছে আগের বাষ্প কণাগুলো দ্বারা। সেই জন্য সেই বাষ্প কণাগুলো এই তরলের কাছাকাছি থাকে এবং তরলের কাছাকাছি থাকার ফলে সেইগুলো আবার পুনরায় ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় এবং একটা সময় দেখা যায় যে পুরো ঘটনাটা একটা সাম্যাবস্থাতে পৌঁছায় এবং তখন বাষ্পায়ন এবং ঘনীভবন এই দুটোরই হার কি হয়ে যায়? সমান হয়ে যায়। তখন যে স্টেটটা তৈরি হয় তাকে বলা হয়ে থাকে সাম্যাবস্থা। অর্থাৎ তখন বাষ্পায়নের হারও যা, ঘনীভবনের হারও তাই। অর্থাৎ মনে করো 500টা মলিকিউল সেই মুহূর্তে বাষ্পে পরিণত হলো, তরল থেকে গ্যাসে পরিণত হলো, আবার দেখা গেল যে ঠিক সেই মুহূর্তে আবার 500টা মলিকিউল আবার বাষ্প থেকে তরলে পরিণত হলো। তাহলে যে সময়ে, ঠিক আছে, এই তরল থেকে বাষ্প এবং বাষ্প থেকে তরল এই দুটোর পরিবর্তনের হারটা সমান হয়, অর্থাৎ বাষ্পায়ন এবং ঘনীভবনের হারটা সমান হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয়ে থাকে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এবং সেই সাম্যাবস্থাতে বা সেই ইকুইলিব্রিয়াম স্টেটে এই বাষ্পগুলো যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হয়ে থাকে বাষ্পচাপ। তাহলে পরে যদি আমাদের সংজ্ঞা চাওয়া হয় যে বাষ্পচাপ কাকে বলে, তাহলে সংজ্ঞাতে আমরা প্রথমেই উল্লেখ করব যে নির্দিষ্ট উষ্ণতায়, কারণ আমরা জানি যে উষ্ণতা যদি আমরা বাড়াতে থাকি তাহলে কিন্তু বাষ্পায়নের হারটা কী হবে? বাড়বে। তাহলে যখন আমরা বাষ্পচাপের সংজ্ঞা নির্ণয় করব তখন আমরা প্রথমেই লিখব নির্দিষ্ট উষ্ণতায় বা স্থির উষ্ণতায়। ঠিক আছে, তাহলে স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকলে, কোনো তরল তার বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকলে, ঠিক আছে, তাহলে অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ সাম্যাবস্থা না হলে বাষ্পায়ন এবং ঘনীভবনের হার সমান হবে না এবং তখন ভেপার প্রেসারের ডেফিনেশনটাও আমরা ঠিকঠাক করে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থাতে
নির্দিষ্ট উষ্ণতায় কোনো বাষ্প তরলের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে বাষ্পচাপ বলে। তাহলে ডেফিনেশনটা কীরকম দাঁড়ালো? ডেফিনেশনটা হলো যে একটা নির্দিষ্ট উষ্ণতায় বা ফিক্সড উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সাথে যখন সাম্যাবস্থাতে থাকে, অর্থাৎ ঘনীভবন এবং বাষ্পনের হার যখন সমান হয়, ঠিক সেই অবস্থায় বা সেই মুহূর্তে কোনো বাষ্প সেই তরলের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয়ে থাকে বাষ্পচাপ। তাহলে বাষ্পচাপের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবং পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে যদি উষ্ণতাটা ফিক্সড রাখা হয় এবং তরলটাকে ফিক্সড রাখা হয়, যে একবার জল নিলাম একবার অ্যালকোহল নিলাম তাহলে হবে না, অর্থাৎ ফিক্সড টেম্পারেচার ফিক্সড যদি আমরা তরল নিই তাহলে তার বাষ্পচাপের মানও নির্দিষ্ট হবে, অর্থাৎ কোনো স্থির উষ্ণতাতে কোনো বিশেষ তরলের বাষ্পচাপ নির্দিষ্ট হবে। বোঝা গেছে? মনে করো যদি আমরা বলি যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফিক্সড তরল, ধরো আমরা অ্যালকোহল নিলাম, তার বাষ্পচাপের পরিমাণ হচ্ছে 76 মিলিমিটার এইচজি, তাহলে সেই মানটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? এবং যখনই আমরা অ্যালকোহলকে ওই তাপমাত্রাতে নেব তার বাষ্পচাপের মানটা ওটাই হবে, ঠিক আছে? কারণ সেই বাষ্পচাপের মানটা আমাদের যে উষ্ণতাতে আমরা রাখছি এবং যে তরল নিচ্ছি তার ক্ষেত্রে থাকছে নির্দিষ্ট। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোন কোন জিনিসের উপর এই বাষ্পচাপ নির্ভর করে। আচ্ছা, প্রথমত হচ্ছে 1 নম্বর যে জিনিসটা লিখলাম, বাষ্পচাপ পাত্রের আকার ও আয়তনের ওপর নির্ভর করে না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। কেন? কারণ একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি একটা ছোট পাত্র নিই আর একটা মনে করো অনেক বড় পাত্র নিলাম, সেখানে তরলটাকে মনে করো 5 গুণ বাড়িয়ে দিলাম, তার মানে এই কি যে তার বাষ্পচাপ বেড়ে যাবে? না। যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে এবং তরলটা যদি একই থাকে, আমরা যতটা পরিমাণই তরল নিই না কেন সমস্ত ক্ষেত্রেই তার বাষ্পচাপের পরিমাণটা একই হবে। তার কারণ বাষ্পচাপ মানে হচ্ছে এক ধরনের চাপ, আর চাপ মানে আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি একক আয়তনে যে নির্দিষ্ট বল প্রয়োগ করে সেটাই হচ্ছে চাপ। অর্থাৎ চাপের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একক ক্ষেত্রফল বা একক আয়তনের কথা উঠে আসছে। তাই আমরা এখানে এর ক্ষেত্রফল বা আয়তন যতই বড় করি না কেন, চাপটা বা বাষ্পচাপটা নির্ণয় করা হয় প্রতি একক ক্ষেত্রফলের উপর ভিত্তি করে বা প্রতি একক আয়তনের উপর ভিত্তি করে। তাই আয়তনটা আমরা 50 গুণ বাড়িয়ে দিই বা 100 গুণ বাড়িয়ে দিই, আমাদের কিছু যায় আসবে না, আমাদের বাষ্পচাপের পরিমাণটা একই থাকবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখলাম যে বাষ্পচাপ পাত্রের আকার বা আয়তনের উপর নির্ভর করে না। পাত্রের আকার বা আয়তন যাই নেওয়া হোক না কেন, যদি তরল নির্দিষ্ট থাকে তাহলে বাষ্পচাপের পরিমাণটা নির্দিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা আরেকটি জিনিস বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই তার মানে তরলের উপর নির্ভর করে, অর্থাৎ তরলের প্রকৃতির উপর নির্ভর করে। নিশ্চয়ই তাই, সমস্ত তরল আর একই রকমভাবে বাষ্পায়িত হতে চাইবে না। কোনো তরল তাড়াতাড়ি বাষ্পায়িত হতে থাকবে, কোনো তরল বাষ্পায়ন বা ইভাপোরেশন কম হতে থাকবে। ওই জন্যই আমরা দেখি যে কোনো তরলের বয়েলিং পয়েন্টের মান কারোর কম কারোর বেশি, অর্থাৎ কারোর বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি, কারোর বাষ্পে পরিণত হওয়ার পরিমাণ মানে প্রবণতা কম বাষ্পে পরিণত হওয়ার। ঠিক আছে, বেশ। ধরো আমরা যদি একটা উদাহরণ নিয়ে দেখি, ধরো আমরা এখানে নিলাম ওয়াটার, ইথানল আর মনে করো নিলাম ইথার। এখানে আমরা দেখতে পাবো যে জলের ক্ষেত্রে তৈরি হয় হাইড্রোজেন বন্ডিং। কেমিক্যাল বন্ডিংয়ে নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ। ইথানলের ক্ষেত্রেও আমাদের দেখেছি যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, কিন্তু ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং
হয় না। ঠিক আছে, বেশ। তাহলে পরে যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে জলের ক্ষেত্রে, এবং আমরা জানি যে এক মলিকিউল জল 4টে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। এক অণু জলে, এক অণু H2-তে 4টে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। অর্থাৎ শুধু হাইড্রোজেন বন্ডিং করলেই হবে না, হাইড্রোজেন বন্ডিং তৈরি করার ক্ষমতাটা কার বেশি? তুলনামূলকভাবে ওয়াটারের বেশি। এখানে যদি আমরা আসি ইথানলের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা দেখব এক অণু ইথানল থেকে 1টি হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। আর এখানে তো হাইড্রোজেন বন্ডিং ঘটছেই না। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে জলের অণু, এই জলের অণুতে হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার ক্ষমতা এত বেশি হওয়ার জন্য এখানে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন জলের অণুগুলোর মধ্যে অনেক বেশি হবে। অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, সে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা অনেকটাই বেশি হবে। ফলে কি হবে? এর বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এর বাষ্পচাপের মানটা কিন্তু কম হবে। কারণ কোনো তরল যদি বেশি পরিমাণে বাষ্পে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপটা বেশি তৈরি হবে। আর কোনো তরল যদি বাষ্পে পরিণত নাই হয় বা খুব কম পরিমাণে বাষ্প পরিণত হয় তাহলে সেই বাষ্প কী হবে? কম চাপ দেবে। কারণ বাষ্পচাপ মানে কি? বাষ্প চাপ দিচ্ছে কার ওপর? তরলের ওপর। তাহলে তরল যদি বাষ্পে বেশি পরিমাণে পরিণত না হয়, ঠিক আছে, খুব কম পরিমাণে মনে করো বাষ্পে পরিণত হলো, তাহলে কি হবে? কম পরিমাণ বাষ্প উৎপন্ন হবে। আর কম পরিমাণ যদি বাষ্প উৎপন্ন হয় তাহলে সেটা কম পরিমাণ চাপ দেবে। তাহলে জলের ক্ষেত্রে যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি, তাই এখানে জলের অণুগুলো সহজে বাষ্পে পরিণত হতে চাইবে না। অর্থাৎ জলের ক্ষেত্রে বাষ্পচাপের মান কি হবে? কম হবে। ক্লিয়ার? বেশ। ঠিক তেমনিভাবে ইথানল এবং ইথারের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব এখানে তো হাইড্রোজেন বন্ডিং রয়েছে, অর্থাৎ এই দুটোর মধ্যে এখানে অণুগুলোর আকর্ষণ বল তুলনামূলকভাবে বেশি। তার মানে এর বাষ্পে হওয়ার প্রবণতাটা এর তুলনায় তুলনামূলকভাবে কম। ফলস্বরূপ এর বাষ্পচাপও কম। কার তুলনায়? ইথারের তুলনায়। অর্থাৎ যদি আমাদের বিভিন্ন রকম তরল দেওয়া হয় তাহলে আমাদের দেখে নিতে হবে সেই তরলের আন্তরাণবিক আকর্ষণ বলটা কেমন রয়েছে। যার আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেশি সেটা সহজে বাষ্পে পরিণত হতে চাইবে না, তার ইভাপোরেশন সহজে ঘটতে চাইবে না। ফলস্বরূপ তার বাষ্পচাপের মানটা কিন্তু কম হবে। ঠিক আছে, বেশ। তাহলে একটা নেক্সট এক্সাম্পল দেওয়া যাক। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? তাহলে প্রথমত আমরা দেখলাম যে বাষ্পচাপ তরলের আকার বা আকৃতির উপর নির্ভর করে না, পাত্রের। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা দেখলাম তরলের উপর নির্ভর করে, অর্থাৎ তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো বাষ্পচাপ, এটাকে পি নট দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, পি ফর প্রেসার আর পি নট মানে হচ্ছে পিওর। ঠিক আছে, অর্থাৎ বিশুদ্ধ ইথানল নিয়েছি, তার বাষ্পচাপ, আচ্ছা, বিশুদ্ধ গ্লাইকল নিয়েছি, তার বাষ্পচাপ, আর বিশুদ্ধ গ্লিসারল নিয়েছি, তার বাষ্পচাপ। মনে করো এই তিনটে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বলো কার বাষ্পচাপ বেশি হবে। তাহলে বাষ্পচাপ বোঝার আগে আমাদের প্রথমত বুঝতে হবে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় বেশি। দেখো তিনটেই একই টাইপের উদাহরণ, সবগুলোই অ্যালকোহল সম্পর্কিত, অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ডিং কিন্তু ঘটবে। কিন্তু এখানে কটা হাইড্রোজেন বন্ডিং ঘটবে? একটা। এখানে কটা ঘটবে? দুটো। এখানে কটা ঘটবে? তিনটে। অর্থাৎ হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যাটা বা ম্যাক্সিমাম কোথায় হবে? এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যাটা শুধু তিনটে নয়, আরও বেশিও হতে পারে। এদের মধ্যেও দেখো হাইড্রোজেন বন্ডিং হওয়ার সম্ভাবনাটা থাকছে। এখানেও কি হবে? নিজেদের মধ্যেও হবে এবং অন্যান্য অ্যাটমের সাথেও, মানে মলিকিউলের সাথেও হওয়ার সম্ভাবনাটা থাকছে। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা যদি তৃতীয়, এইভাবে যদি আমরা ধরি তাহলে আমরা দেখছি যে এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যাটা হচ্ছে ম্যাক্সিমাম আর এইখানে হচ্ছে মিনিমাম। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের সংখ্যা যদি এখানে সব থেকে কম হয় তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে সব থেকে কম হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন কম হলেই বাষ্পচাপের মানটা সব থেকে বেশি হবে। তার মানে আমাদের বাষ্পচাপের যে অর্ডারটা হলো বা ভেপার প্রেসারের অর্ডারটা হলো সেটা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ইথানল, দেন গ্লাইকল, দেন গ্লিসারল।
ঠিক আছে, এটার নাম ইথানল, এটার নাম গ্লাইকল, এটার নাম হচ্ছে গ্লিসারল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ। নাম্বার 3 বা 3 নম্বর যে পয়েন্টটা, সে পয়েন্টটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। খুব ইজি জিনিস, এটা আমরা সহজেই বুঝতে পারছি তাপমাত্রার উপর কি হবে বা কি না হবে। তাহলে 3 নাম্বার আমরা লিখছি তাপমাত্রা। ভেপার প্রেসার তাপমাত্রার উপর নির্ভর করে এবং তাপমাত্রা বাড়ালে ভেপার প্রেসার বাড়বে। তার কারণটা হচ্ছে যদি আমরা তাপমাত্রা বাড়াই, হিটটা যদি বেশি পরিমাণে দিতে থাকি, তাহলে হিট দেওয়ার সাথে সাথে কি হবে, এই মলিকিউলগুলোর মধ্যে গতিশক্তি ক্রমাগত বেড়ে যাবে, ফলে নিচের অণুগুলো সহজেই সারফেস লেয়ারে আসতে চাইবে, ঠিক আছে, এবং তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল সেটা অনেকটাই কমে যাবে গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে। ফলে কি হবে, তারা সহজেই বাষ্পে পরিণত হতে পারবে। আর যত বেশি বাষ্প উৎপন্ন হবে আলটিমেটলি তত বেশি বাষ্পচাপ হবে, কারণ এই বাষ্পগুলোই তরলের উপর যে চাপ দেয় সেটাই হচ্ছে বাষ্পচাপ। তাহলে তাপমাত্রা বাড়ালে আমাদের বাষ্পচাপের পরিমাণটা কী হবে, বাড়বে। যদি আমরা একটা কার্ভ ড্র করি বা গ্রাফ যদি আমরা ড্র করি ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যে যত টেম্পারেচার ইনক্রিজ করব ভেপার প্রেসারের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ভেপার প্রেসার আমরা বুঝলাম। ভেপার প্রেসারের সংজ্ঞাতে অবশ্যই দুটো জিনিস উল্লেখ রাখতে হবে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা বাড়ালে ভেপার প্রেসার বেড়ে যাচ্ছে। 2 নাম্বার আমরা উল্লেখ রাখতে হবে নির্দিষ্ট তরল, কারণ আমরা দেখছি তরল চেঞ্জ হলে বাষ্পচাপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর 3 নাম্বার আমাদের উল্লেখ রাখতে হবে যে তরল এবং বাষ্পের মধ্যে সাম্যাবস্থা, এটা না হলে কিন্তু বাষ্পচাপের ডেফিনেশনটা ভুল হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট তরল যখন বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকবে, তখন সেই বাষ্প তরলের ওপর যে চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো বাষ্পচাপ। আর একটা জিনিস বাদ চলে গেল, পাত্রটা হতে হবে অবশ্যই বদ্ধ পাত্র, কারণ ওপেন ভেসেল হলে এই বাষ্প ওপর দিকে উঠে যাবে, আলটিমেটলি কোনো চাপ তরলের ওপর সেটা প্রয়োগ করতে পারবে না। ক্লিয়ার? বেশ। আর কিসের উপর নির্ভর করে? পাত্রের আকার বা আয়তনের উপর নির্ভর করে না। আমরা যত বড়ই পাত্র নিই আর যত ছোটই পাত্র নিই না কেন, বাষ্পচাপ প্রতি একক ক্ষেত্রফল বা একক আয়তনের উপর গৃহীত হয়। তাই পাত্রের আকার আয়তনের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? তাপমাত্রা এবং তরলের প্রকৃতি। ওকে, বেশ। পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা 2 ধরনের নেবো, একটা সলিউট নেবো, একটা সলভেন্ট নেবো, অর্থাৎ একটা দ্রাব নেবো, একটা দ্রাবক নেবো, দুটোই তরল নেবো। তখন যদি আমরা মিক্সড করি বা যদি আমরা একটা দ্রবণ নিই, তাহলে সেক্ষেত্রে তার বাষ্পচাপের মান কেমন হবে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এটা এতটাই বেসিক জিনিস হলো, ঠিক আছে, ডিসকাস হলো। তোমরা এটা বই থেকে একটু ভালো করে পড়ে নেবে, বই দেখবে সমস্ত কিছু দেওয়া আছে, একটু বইটা ভালো করে রিডিং পড়ো। পরের ভিডিওতে আমরা ওটা আলোচনা করব যে যখন সলিউট এবং সলভেন্ট দুটোই ভোলাটাইল হবে বা দুটোই লিকুইড হবে বা দুটোই বাষ্পে পরিণত হতে চাইবে, তখন কেমন বাষ্পচাপ হবে সেটা সম্পর্কে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।